মুভির শুরুতে দেখা যায় মুভির মেইন ক্যারেক্টার দীনেশ তার বসের সঙ্গে ডক্টরের কাছে আসে। দীনেশ সবসময় দুই রকমের আওয়াজ শুনতে পেত, একটি তার নিজের আওয়াজ এবং আরেকটি হলো ঈশ্বরের আওয়াজ। দীনেশ মনে করে ঈশ্বর থাকলে হয়তো তার আওয়াজ এরকমই হতো। এছাড়াও সে অদ্ভুত কিছু দেখতে পেত। তারপর ডক্টর দীনেশের হিপনোটাইজ করে এবং এর দ্বারা দীনেশের অতীতের ঘটনাকে দেখানো হয়। দীনেশ চেন্নাইয়ের একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। কম্পিউটারে যে কোনো প্রবলেম দীনেশ খুব সহজেই সলভ করে দিত। এজন্য দীনেশের বস দীনেশকে খুব পছন্দ করত। দীনেশের বেস্ট ফ্রেন্ড ছিল রবি। অনলাইনে দীনেশের সঙ্গে ঐশ্বরিয়া নামে একটি মেয়ের পরিচয় হয়। ঐশ্বরিয়া অনাথ ছিল। দীনেশ ঐশ্বরিয়াকে পছন্দ করত, পরে তাকে বিয়ে করে। তারপর একদিন অফিসে দীনেশের কম্পিউটারে কিছু প্রবলেম দেখা দেয়। দীনেশ তা ঠিক করতে গেলে ভূতের মতো কিছু দেখতে পেয়ে ভয় পেয়ে যায় এবং অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায়। এরপর থেকে দীনেশ সবসময়ই সেই আওয়াজটি শুনতে পেত এবং ধীরে ধীরে সে অ্যাবনর্মাল হতে থাকে। তারপর একদিন দীনেশ শুনতে পায় কেউ যেন তাকে ছাদে যেতে বলছে। তারপর সে ছাদে গেলে সেই আওয়াজটি তাকে ছাদ থেকে নিচে লাফ দিতে বলে। তখন দীনেশ লাফ দিতে গেলে রবি এসে তাকে বাজিয়ে দেয়। দীনেশ বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে। পরের দিন রবি ও দীনেশ ডক্টরের কাছে যায়। দীনেশ ডক্টরকে বলে সে এক ধরনের আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটি তাকে সুইসাইড করতে বলে। দীনেশের কথা শুনে ডক্টর দীনেশকে বাইরে যেতে বলে এবং রবিকে বলে যে দীনেশের এইডস হয়েছে। তারপর দীনেশ রবিকে জিজ্ঞাসা করে ডক্টর কি বললেন। রবি বলে যে ভণ্ড ডক্টর ছিল, বেকার তাদের 500 টাকা চলে গেল। তারপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন দীনেশ আবার সেই আওয়াজটি শুনতে পায়। আওয়াজটি দীনেশকে বারবার বলছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে। দীনেশ তা সহ্য করতে না পেরে রবিকে গাড়ি থামাতে বলে। রবি গাড়ি থামালে দীনেশ রবিকে তাড়াতাড়ি ইউটার্ন নিতে বলে। রবি তাড়াহুড়ো করে ইউটার্ন নিতে গেলে তাদের অ্যাক্সিডেন্ট হয়। তারপর তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দীনেশের জ্ঞান ফিরলে সে রবির কথা জিজ্ঞাসা করে। ঐশ্বরিয়া বলে যে রবি ঠিক আছে। তারপর দীনেশ হাসপাতালের মর্গে গিয়ে একজন লোককে জিজ্ঞাসা করে যে রবি নামের কেউ এখানে আছে কিনা। লোকটি তখন রবির ডেড বডিকে দেখিয়ে দেয় এবং বলে যে এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এতে দীনেশের খুব কষ্ট হয় কারণ রবি তাকে হেল্প করতে এসেছিল এবং দীনেশের জন্যই তার মৃত্যু হলো। তারপর দীনেশকে ডিসচার্জ করা হয়। দীনেশ যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল তখন হসপিটালের এক কর্মচারী দীনেশকে বারবার দেখতে থাকে এবং তার ছবি তুলে নেয়। তারপর দীনেশ ও তার বস রবির স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে রবির স্ত্রী রবির মৃত্যুর জন্য দীনেশকে দোষারোপ করতে থাকে। তারপর তারা যখন সেখান থেকে গাড়িতে করে যাচ্ছিল তখন দীনেশ আবার সেই আওয়াজটি শুনতে পায় এবং তার বসকে গাড়ি থামাতে বলে। যেই জায়গায় দীনেশ ও রবির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গায় আবার সেই আওয়াজ শুনতে পাওয়ায় দীনেশের বস বেশ ভয় পেয়ে যায় এবং দীনেশকে বলে যে গাড়ি ড্রাইভ করে যাওয়া রিস্ক হবে, তাই দুজনে অটোতে করে যাব। তারপর তার বস যখন গাড়ির দরজা বন্ধ করতে যাচ্ছিল তখন দেখে যে দীনেশ একটা বাসে উঠে চলে যাচ্ছে। দীনেশের কাছে বাসের সব লোকেই যেন চেনা চেনা লাগছিল এবং তার কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সেই সময় দীনেশের বস গাড়ি নিয়ে এসে দীনেশকে নামিয়ে নেয় এবং দীনেশকে জিজ্ঞাসা করে সে কেন বাসে উঠেছিল। দীনেশ বলে যে জয়লক্ষ্মী টিচার। তারপর দীনেশের মা এবং তার স্ত্রী তাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যায়। সেখানে একটি ছেলে তাকে লক্ষ্য করছিল। দীনেশ ছেলেটির দিকে তাকালে ছেলেটি বলে যে জয়লক্ষ্মীর কাছে যাবে। দীনেশ তখন হ্যাঁ বলে। তারপর দীনেশ তার পিছন পিছন যেতে থাকে। ছেলেটি দীনেশকে একটি ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। ঘরের ভিতরে জয়লক্ষ্মী নামে এক প্রস্টিটিউট মহিলা ছিল। সে দীনেশকে জড়িয়ে ধরলে দীনেশ আবার সেই আওয়াজটি শুনতে পায়। আওয়াজটি দীনেশকে বলে মহিলাটিকে মেরে দিতে, না হলে মহিলাটি দীনেশকে মেরে দেবে। তখন দীনেশ মহিলাটির গলা টিপে ধরে। মহিলাটি অনেক কষ্টে দীনেশের হাত থেকে বেঁচে বাইরে পালিয়ে যায় এবং সেখানকার লোকদের বলে দীনেশ তাকে মারার চেষ্টা করছিল। তারপর লোকগুলো যখন দীনেশকে মারতে থাকে তখন দীনেশের মা ও স্ত্রী এসে দীনেশকে বাঁচায়। এতক্ষণ ধরে হিপনোটাইজের দ্বারা দীনেশের ডক্টরের কাছে আসার আগের ঘটনাকে দেখানো হচ্ছিল। তারপর ডক্টর হিপনোটাইজের দ্বারা ধীরে ধীরে দীনেশের একেবারে অতীতে যেতে থাকে। তারপর ডক্টর দীনেশকে জিজ্ঞাসা করে যে এখন সে কোথায় আছে। দীনেশ বলে সে এখন কঞ্জাবার গ্রামে কাবেরী নদীর তীরে আছে। তার নাম শর্মা। সে কষ্টে আস্তে আস্তে প্রাণত্যাগ করছে। সে আর কষ্ট সহ্য করতে পারছে না। তারপর ডক্টর দীনেশকে বর্তমান সময়ে আবার নিয়ে আসে। এরপর বর্তমান সময়ের ঘটনাকে দেখানো হয়। ডক্টর দীনেশের বসকে বলে দীনেশের মানসিক অবস্থা ভালো নয়, তাই দীনেশ যেন একা কোথাও না যায়। ডক্টর কাল আবার দীনেশের চেক আপ করবে। তারপর একদিন দীনেশের বস দীনেশের সঙ্গে দেখা করতে যায়। ঐশ্বরিয়া বলে যে দীনেশ স্নান করছে। তারপর ঐশ্বরিয়া দেখে যে দীনেশ বাথরুমে নেই। এদিকে দীনেশ এক ট্রেনে উঠে একটি মহিলার পিছনে যেতে থাকে। দীনেশ টিটিকে জিজ্ঞাসা করে এই ট্রেন কোথায় যাবে। টিটি বলে তাঞ্জাবর। তারপর ট্রেন থামলে দীনেশ তাঞ্জাবর স্টেশনে নামলে এক অটোওয়ালা দীনেশকে বলে অটো লাগলে আমার সঙ্গে চলুন। দীনেশ অটোওয়ালার সঙ্গে যায় এবং অটোওয়ালাকে জিজ্ঞাসা করে শর্মা, জয়লক্ষ্মী, গোপাল, নটরাজ এই নামের কাউকে কি চেনো। অটোওয়ালা বলে তাদের ঠিকানা কি। দীনেশ বলে কাবেরী নদীর তীর। তখন অটোওয়ালা বলে কাবেরী নদীর তীরে মোট 4টি গ্রাম আছে, খোঁজ করলে হয়তো এদের পাওয়া যাবে। তারপর অটোওয়ালা দীনেশকে সেখানের পোস্ট অফিসে নিয়ে যায়। সেখানে গিয়ে এক বৃদ্ধকে শর্মা, জয়লক্ষ্মী, গোপালের কথা জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটি বলে যে এরা সবাই মারা গেছে, সে তাদের সম্পর্কে বেশি কিছু জানে না। তারপর বৃদ্ধ লোকটি দীনেশকে আরোগ্যের নামে এক অবসরপ্রাপ্ত অফিসারের কাছে যেতে বলে, সে তাদের সম্পর্কে বলতে পারবে।
তারপর দীনেশ সেই অফিসারের কাছে গেলে সে তাকে শর্মা বলে ডাকে। দীনেশ শুনে চমকে যায় এবং অটোওয়ালাকে বলে যে আমার নাম দীনেশ, ইনি আমাকে শর্মা বলছেন কেন? অটোওয়ালাও অবাক হয়ে যায়, কারণ বৃদ্ধ লোকটি কারোর সঙ্গে কোনো কথাই বলতেন না। দীনেশ তাকে জিজ্ঞাসা করে শর্মা, জয়লক্ষ্মী, গোপাল এদের সঙ্গে কি হয়েছিল। তারপর সেই বৃদ্ধ লোকটি একটি পুরনো কেসের ফাইল নিয়ে আসে এবং বলে যে এই কেসটি বেশ জটিল ছিল। তিনি বলেন শর্মা একজন পূজারী ছিল। শর্মা ও তার ছেলে গোপালকে জয়লক্ষ্মী কাবেরী নদীর তীরে খুন করেছিল। তারপর দীনেশকে শর্মার ছবি দেখালে তা দেখে দীনেশ অবাক হয়ে যায়, কারণ শর্মা পুরোপুরি দীনেশের মতো দেখতে ছিল এবং তার স্ত্রী ঐশ্বরিয়া জয়লক্ষ্মীর মতো দেখতে। তারপর বৃদ্ধ লোকটি বলে শর্মা সরকারি স্কুলের হেড টিচার ছিল এবং খুব ভালো লোক ছিল। সে একা ছিল এবং খুব সাধারণ জীবনযাপন করত। গোপাল নামে এক অনাথ বাচ্চাকে সে দত্তক নিয়েছিল। শর্মা গোপালকে খুব ভালোবাসত। তারপর জয়লক্ষ্মী ও তার বাবা গ্রামে আসে। জয়লক্ষ্মীর বাবা শর্মাকে তাদের খারাপ অবস্থার কথা বললে শর্মা জয়লক্ষ্মীকে স্কুলে চাকরি দেয়। জয়লক্ষ্মী গোপালকে ভালোবাসত, তাই দেখে শর্মা জয়লক্ষ্মীকে বিয়ে করে। জয়লক্ষ্মী শর্মার থেকে 20 বছরের ছোট ছিল। বিয়ের পর তাদের জীবন ভালোই কাটছিল। তারপর নটরাজ নামে এক নতুন টিচার স্কুলে জয়েন করে। ধীরে ধীরে জয়লক্ষ্মী ও নটরাজের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয় এবং শর্মা তা জানতে পারে। তারপর জয়লক্ষ্মী প্রেগনেন্ট হয়ে যায়। শর্মা ভাবে বাচ্চাটা তারই ছিল। জয়লক্ষ্মী বাচ্চার জন্ম দিলে গ্রামের সবাই বলতে শুরু করে যে এটা নটরাজের বাচ্চা, কারণ নটরাজের হাতে যেখানে তিল ছিল বাচ্চার হাতেরও সেই জায়গায় তিল ছিল। এত কিছু জেনেও শর্মা বাচ্চাটিকে মেনে নেয় এবং সে বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো ভালোবাসত। কিন্তু একদিন শর্মা পা পিছলে বাচ্চাটিকে নিয়ে পড়ে গেলে বাচ্চাটি মারা যায়। জয়লক্ষ্মী এজন্য শর্মার উপর খুব রেগে যায়। সে ভাবে যে শর্মা ইচ্ছা করেই তার বাচ্চাকে মেরেছে। তারপর জয়লক্ষ্মী নটরাজের সঙ্গে চলে যায়। শর্মা গোপালকে নিয়ে আবার আগের মতো জীবনযাপন করতে থাকে। 2 সপ্তাহ পর শর্মা ও গোপালের লাশ কাবেরী নদীর তীরে পাওয়া যায়। গ্রামের লোকেরা বলে শর্মার আত্মা এখনো সেই ঘরে ঘুরে বেড়ায়। তারপর দিনে সেই ঘরে গেলে তার সব কথা মনে পড়তে থাকে। জয়লক্ষ্মী নটরাজের সঙ্গে পালিয়ে যাওয়ার পর শর্মার কাছে আবার ফিরে এসেছিল। জয়লক্ষ্মী শর্মার কাছে ক্ষমা চাইলে শর্মা তাকে ক্ষমা করে দেয় এবং গ্রহণ করে নেয়। তারপর একদিন জয়লক্ষ্মী শর্মা ও গোপালকে নিয়ে কাবেরী নদীর তীরে ঘুরতে যায়। জয়লক্ষ্মী শর্মাকে ভালোবেসে খাবার খাওয়াতে থাকে। সেই খাবারে বিষ মেশানো ছিল। শর্মা খাবার খেতে লাগলে নটরাজ পেছন থেকে এসে তার মাথায় মারে। তারপর শর্মা নটরাজকে আটকাতে গেলে জয়লক্ষ্মী পিছন থেকে শর্মাকে ছুরি মারে এবং তার বাচ্চার খুনের বদলা নেয়। তারপর জয়লক্ষ্মী গোপালকেও মেরে দেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায়। দেখানো হয় যে দীনেশের জ্ঞান ফিরলে দীনেশ উঠে দেখে যে সে এক হসপিটালে আছে। এদিকে ডক্টর তার এক বন্ধুকে ফোন করে খবর নেয় যে 40 বছর আগে শর্মা ও গোপাল নামে দুজন কি মারা গিয়েছিল। তারপর তার বন্ধু খবর নিয়ে জানায় যে 40 বছর পূর্বে শর্মা ও গোপালকে খুন করে জয়লক্ষ্মী নটরাজের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এদিকে দীনেশ ঐশ্বরিয়াকে বলে যে তোমার নাম জয়লক্ষ্মী, তুমি শর্মা ও গোপালকে মেরেছিলে, তাই শর্মা তোমাকে মেরে তার বদলা নেবে। তুমি এখানে সেফ নও, তাই তুমি অন্য কোথাও চলে যাও। কিন্তু ঐশ্বরিয়া দীনেশকে ছেড়ে যেতে চায় না। তারপর দীনেশ আবার সেই আওয়াজটি শুনতে পায়। সেই আওয়াজটি দীনেশকে বলে ঐশ্বরিয়াকে মেরে দিতে, না হলে ঐশ্বরিয়া তাকে মেরে দেবে। তখন দীনেশ ঐশ্বরিয়াকে মারার জন্য জলের মধ্যে ডুবিয়ে ধরে। সেই সময় ডক্টর এসে ঐশ্বরিয়াকে বাঁচিয়ে দেয়। তারপর ঐশ্বরিয়ার মোবাইলে থমাস নামে একজনের ফোন আসে। সে ঐশ্বরিয়াকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড, দীনেশের স্ত্রী নও। তোমাকে এখানে ড্রাগস টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। দীনেশকে ড্রাগস না দিলে তার সঙ্গে তোমাকেও মেরে দেব। তারপর ঐশ্বরিয়া সুইসাইড করার জন্য দোকানে যায় বিষ কিনতে। দোকান থেকে আসার সময় থমাস তাকে তুলে নিয়ে যায়। তখন ডক্টর দীনেশের মাকে বলে যে দীনেশ এখন শর্মা হয়ে তার পূর্বজন্মের জীবনযাপন করছে। তারপর 3 মাস কেটে যায়। দীনেশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর সে ঐশ্বরিয়াকে খুঁজতে থাকে। একদিন দীনেশ তার বিছানার নিচে একটি প্যাকেট দেখতে পায়। তারপর একদিন দীনেশের বসের সঙ্গে একটি ছেলের ধাক্কা লেগে ছেলেটির হাত থেকে কিছু ছবি পড়ে যায়। দেখে যে ছবিগুলো দীনেশ এবং ঐশ্বরিয়ার ছিল। ছেলেটি ঐশ্বরিয়ার বয়ফ্রেন্ড থমাস ছিল। তারপর সে দীনেশকে ফোন করে সবকিছু বললে দীনেশ সেখানে এসে সিসিটিভি ফুটেজ চেক করে এবং থমাসের গাড়ির নাম্বার নিয়ে নেয়। তারপর দীনেশ থমাসের ফার্ম হাউসে যায়। দীনেশ তার ঘরে যে প্যাকেট পেয়েছিল সেই প্যাকেট সেখানেও দেখতে পায়। এছাড়া দীনেশ ও ঐশ্বরিয়ার বিয়ে থেকে শুরু করে হসপিটালে যাওয়া পর্যন্ত সব ছবি দেখতে পায়। তখন দীনেশ ঐশ্বরিয়ার সব চাল বুঝতে পারে। দীনেশ সেখান থেকে একটি ল্যাপটপ নিয়ে যায়। সেই ল্যাপটপে প্রজেক্টের সবকিছু তথ্য ছিল। বড় বড় কোম্পানিগুলি তাদের তৈরি ড্রাগস এনে মানব শরীরের উপর টেস্ট করত। এর ফলে যারা মারা যেত তাদের মারা যাওয়ার আগেই তাদের শরীর থেকে অর্গান বের করে নেওয়া হতো। তারপর দীনেশ সেই ড্রাগসের প্যাকেট ডক্টরকে দিলে ডক্টর পরীক্ষা করে দীনেশকে বলে যে এই ড্রাগস তার শরীরেও পাওয়া গিয়েছিল। এই ড্রাগস সরাসরি ব্রেনে অ্যাটাক করে এবং তাতে শরীরের শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এই ড্রাগসের প্রভাবেই দীনেশের পূর্বজন্মে স্মৃতি মনে পড়ে গিয়েছিল। এদিকে ঐশ্বরিয়া থমাসকে হাত জোর করে দীনেশকে ছেড়ে দিতে বলে। ঐশ্বরিয়া দীনেশকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। থমাস ঐশ্বরিয়াকে বলে দীনেশকে ফোন করতে। ঐশ্বরিয়া দীনেশকে ফোন করলে
থমাস দীনেশকে ল্যাপটপ নিয়ে আসতে বলে। দীনেশ সেখানে গেলে হসপিটালের সেই কর্মচারী দীনেশকে থমাসের কাছে নিয়ে যায়। দীনেশ থমাসকে ল্যাপটপ দিলে সেখানে তারা দীনেশকে বন্দি করে। দীনেশের শরীরে 4 গ্রাম ড্রাগস দেওয়ার পরেও দীনেশ এখনো বেঁচে আছে, তাই তারা আরো 10 গুণ পরিমাণ বেশি ড্রাগস দীনেশকে দেয় তার রিয়াকশন দেখার জন্য। এর ফলে দীনেশের শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং সে নিজেকে আবার শর্মা ভাবতে শুরু করে। দীনেশ থমাস সহ সেখানকার সবাইকে মেরে জয়লক্ষ্মীকে খুঁজতে থাকে। তারপর দীনেশ ঐশ্বরিয়াকে দেখতে পেলে তাকে মারতে যায়। ঐশ্বরিয়া বলে যে সে প্রেগনেন্ট, তাকে মারলে তার বাচ্চাও মরে যাবে। দীনেশ তখন ইমোশনাল হয়ে পড়ে এবং ঐশ্বরিয়াকে আর মারে না, কারণ আগে সে অনিচ্ছাকৃতভাবে জয়লক্ষ্মীর বাচ্চাকে মেরেছিল, তাই সে একই পাপ আবার করতে চায় না। তখনই একজন এসে দীনেশকে গুলি করলে ঐশ্বরিয়া দীনেশকে বাঁচাতে গেলে তার গুলি লাগে। তখন দীনেশ তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তারপর দেখানো হয় যে ঐশ্বরিয়াকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। দীনেশের মায়ের মোবাইলে এক কল আসে। বৃদ্ধ মহিলা দীনেশের সঙ্গে দেখা করতে চায়। তার নাম জয়লক্ষ্মী, সে তাঞ্জাবর গ্রাম থেকে এসেছে। তারপর দীনেশ সেই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করতে যায়। দীনেশ বৃদ্ধ মহিলার কাছে গিয়ে তার হাতে একটি ছবি দেখতে পায়। ছবিটি ছিল শর্মা ও জয়লক্ষ্মীর। জয়লক্ষ্মী তখনও বেঁচে ছিল। দীনেশ পূর্বজন্মে শর্মা ছিল ঠিকই, কিন্তু ঐশ্বরিয়া জয়লক্ষ্মীর মতো দেখতে হলেও সে পূর্বজন্মে জয়লক্ষ্মী ছিল না। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়।